হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের পার্সেন্টেজের ক্লাস 5 করব। 4টে ক্লাস কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা থিওরি প্লাস বেশ কিছু বেসিক জিনিস অলরেডি করে নিয়েছি। আজকের কোশ্চেনগুলো কিন্তু একদম বাছা বাছা করে কোশ্চেন এবং আপকামিং যে এক্সামিনেশনগুলো আছে সেগুলো দেখে পার্সেন্টেজের কেমনভাবে কোশ্চেন আসছে সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কোশ্চেনগুলো তৈরি করেছি। তাহলে চলো বেশি দেরি না করে প্রথম অঙ্কটা দেখো কি বলছে। একজন মানুষ তার বেতনের 12.5% দৈনন্দিন সামগ্রী এবং অবশিষ্টাংশের, মানে যে অংশটা পড়ে আছে, অবশিষ্টাংশের 30% বাড়ি ভাড়ায় ব্যয় করে। এরপর তার কাছে 2,940 টাকা পড়ে থাকে। তাহলে তার বেতনটা কত? সবার প্রথম কথা যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা ধরে নিলাম তার বেতন হচ্ছে এক্স টাকা। তার বেতন কত? না, বেতন হচ্ছে এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম। ভালো কথা। তাহলে এবার কি করা যাবে? বলছে বেতনের 12.5% দৈনন্দিন সামগ্রীতে। কত পার্সেন্ট যাচ্ছে? 12.5% দৈনন্দিন সামগ্রীতে যাচ্ছে। এবার একটা জিনিস আমাদের জানতে হবে, এই যে 12.5%, এই যে 12.5% মানে কত? 12.5, তাই তো? 12.5% মানে 1/8। 12.5% মানে কত? না, 1/8। কি হবে করলাম? কারণ 12 দুগুণে 24, 25/2, তাই তো? 25/2%, তার মানে কি 25/2 ইন্টু 1/100। তাহলে কাটাকুটি করলে 4 25 100 মানে 1/8। বুঝা গেল কিভাবে এলো? যদি সরাসরি মনে থাকে খুব ভালো ব্যাপার, না হলে এইভাবে। এইবারে কথা হলো যে এই যে এক্স টাকা ধরলাম আমরা, তো এটা কি হয়েছে না 8 টাকার মধ্যে 1 টাকা বাড়ি ভাড়ায় দিয়েছে, ঠিক আছে? তাহলে এখনো ক টাকা পড়ে আছে? 7 টাকা পড়ে আছে। তাহলে এই 7 টাকা পড়ে আছে মানে এটা অবশিষ্ট পড়ে আছে। এটাকে যদি আমি ফ্র্যাকশনে নিয়ে যেতে চাই তাহলে কিভাবে করব? দেখো 7 টাকা পড়ে আছে কতর মধ্যে? 8 টাকার মধ্যে, মানে আমরা এটাকে 7/8 লিখতেই পারি অবশিষ্টাংশটা, ঠিক কিনা? তাহলে এই এক্স এর মধ্যে কত পড়ে আছে? না 7/8 পড়ে আছে। ভালো কথা, পেয়ে গেলাম। তাহলে এটা কি পেলাম? এই দৈনন্দিন সামগ্রীতে 12.5% খরচা হলো, হওয়ার পরে কত পড়ে থাকলো সেটা হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে? আবার বলছে তাহলে এটা কি বলছে? এটা অবশিষ্টাংশ। তাহলে এই অবশিষ্টাংশের কি বলছে? এই যে অবশিষ্টাংশটা আছে এর আবার 30% বাড়ি ভাড়ায় ব্যয় করেছে। ভালো কথা। যদি 100 টাকা যদি অবশিষ্ট থাকে তার মধ্যে 30 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করলে আর অবশিষ্টাংশ কত পড়ে থাকবে? 70 টাকা। এটাই তো আছে হিসাবটা। তাহলে দেখো বাড়ি ভাড়ায় 30% ব্যয় করার পরে তার কাছে 2,940 টাকা পড়ে আছে। তাহলে এই যে 7/8 আছে এটা তো অবশিষ্টাংশ। তাহলে এরপরে মানে এইটা হচ্ছে এখন 100 ধরে নিয়েছি। তাহলে এর মধ্যে থেকে 30 খরচা হয়েছে, এখনো 70 আমার আছে। এখনো কত আছে? 70 আছে পার্সেন্টেজের হিসাবের জন্য বাই 100। এই যে পুরো টাকাটা মানে পুরো যে পার্টটা পেলাম সেইটি হচ্ছে অবশিষ্টাংশ। তাহলে অবশিষ্টাংশ এখানে কত দিয়ে দিয়েছে? না 2,940। কত দিয়েছে? 2,940। এইটিকে আমরা সলভ করে এক্স এর ভ্যালু বার করলেই আমাদের পুরো সলভ হয়ে যাবে। সবার প্রথম যে সলভটা করব সেটা হচ্ছে 0 0 কাটা, ঠিক আছে? এক্স এর ভ্যালু কি হচ্ছে? এটা যা আছে লিখে দিই, 2,940 গুণিত, দেখো 10 আর 8 নিচে আছে, তাহলে 10 আর 8 ওপরে গিয়ে গুণ হয়ে যাবে। বাই কি হবে? ওপরে দুটো 7 আছে। কটা 7 আছে? দুটো 7 আছে। এই তো আমাদের হিসাব নিকাশ আসছে। এবার দেখি কাটাকাটি করা যায় কিনা। কত দিয়ে দেখি? 7 দিয়ে দেখি। 4 7 28, 4 7 28, 14 থাকছে, 7 2 14, 0। আর একবার 7 দিয়ে কাটি, 6 7 42, 60। তাহলে কি আসছে? আমাদের এক্স এর ভ্যালু আসছে না 60 গুণ 10 গুণ 8। তাহলে অ্যাকচুয়ালি কি 6 8
48 আর দুটো জিরো আছে তাই জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার আনসার কত এলো? আমাদের আনসার এলো 4800 টাকা। বোঝা গেছে অঙ্কটা? তাহলে আমরা কিভাবে করলাম, যে মোট টাকা ধরে নিলাম, তার মধ্যে 1/8 খরচা হয়েছে, পড়ে আছে 7/8। আবার কি হয়েছে, যে অবশিষ্টটা আছে তার মধ্যে থেকে 30% খরচা হয়েছে, পড়ে আছে কত? তাহলে পড়ে আছে কতটা? 70%, মানে 70/100 পড়ে আছে। হিসাব আমাদের এইভাবে বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, কাটাকুটিটা একটু ঠিক করে নিও, তাহলে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? চলো নেক্সট ম্যাথটা দেখি। দেখো দুটো অঙ্ক, এই অঙ্কটা তো খুব সোজা। ঠিক আছে, এই অঙ্কটা দেখলেই হয়ে যাবে। তা দেখো কি বলেছে অঙ্কটা বলেছে এক্স ওয়াই এর থেকে কত পার্সেন্ট কম? না 25% কম। কি বলেছে? এক্স ওয়াই এর থেকে 25% কম। এক্স ওয়াই এর থেকে কতখানি কম? 25% কম। তাহলে 25% মানে কি? 1/4। এই যে বলেছে ওয়াই এর থেকে, তাহলে এই 4টা হচ্ছে ওয়াই এর ভ্যালু। 4টা কার ভ্যালু? ওয়াই এর ভ্যালু। তাহলে দেখো আমি এখানে এক্স লিখলাম আর এখানে ওয়াই লিখলাম। ঠিক আছে, কি বলছে? এক্স ওয়াই এর থেকে 25% কম। তার মানে ওয়াই এর ভ্যালু যদি 4 হয়, তাহলে ওয়াই এর থেকে কত কম? 1 কম। তাহলে 1 কম হলে এক্স এর ভ্যালু কত হবে? 3 হবে। এইটা বোঝা গেল কিনা দেখো। বলছে এক্স ওয়াই এর থেকে 25% কম হলে, তাহলে ওয়াই এর থেকে, এই যে থেকে কথাটা বলছে না, এই জন্য এই নিচের ভ্যালুটাকে আমরা ওয়াই ধরলাম। বোঝা গেল? তাহলে এই 4-এর থেকে 1 কম, তাহলে কত হবে? 3 হবে। ঠিক আছে, এবার চেয়েছে কি? আচ্ছা, থেকেটা আমার এখানে দাগ দেওয়া ছিল, উচিত ছিল। আচ্ছা, এখানে কি হচ্ছে? ওয়াই এক্স এর থেকে কত শতাংশ বেশি? তাহলে এক্স এর থেকে, তাহলে নিচে হবে এক্স, এক্স এর থেকে, তার মানে নিচে কে হবে? এক্স হবে। ঠিক আছে, আর ওপরে কত হবে? কত বেশি? বেশিটা কি করে বার করবো? না ওয়াই মাইনাস এক্স করবো, তাহলেই বেরিয়ে যাবে। সিম্পল তো? তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে কত হচ্ছে? এই দুটো বিয়োগ করলে, 4 থেকে 1 বিয়োগ করলে আর থাকছে 1। নিচে কে থাকছে? নিচে থাকছে 3। এবার 1/3কে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই, 100% দিয়ে গুণ করবো, তাহলে অ্যান্সার কত বেরোবে? 33.13%। কোথায় এসছে? এই যে 33.13%। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? ওকে, এটা বোঝা গিয়ে থাকলে নেক্সটটা করা যাক। বলছে একটা অফিসে 40% কর্মী মহিলা। ভালো কথা। এই মহিলা কর্মীর মধ্যে বলছে 70% এবং পুরুষ কর্মীর 50% হচ্ছে বিবাহিত। তাহলে কি বলছে? অফিসে অবিবাহিত কর্মীদের শতাংশ কত? খুব সুন্দর অঙ্ক দিয়েছে। আমি যদি বলি 100 জন হচ্ছে টোটাল কর্মী, 100 জন হচ্ছে ওই অফিসটার টোটাল কর্মী। ঠিক আছে, তাহলে যদি কর্মী হয়, তাহলে 40% হচ্ছে মহিলা। তাহলে 100 জনের মধ্যে মহিলা কতজন হচ্ছে? মহিলা হচ্ছে 40 জন। ভালো কথা, কোনো সমস্যা নেই। আর পুরুষ কতজন হবে? তাহলে পুরুষ কতজন হবে? সাধারণভাবে ভাবো যে 100 জনের মধ্যে যদি 40 জন মহিলা হয়, পুরুষ হবে কজন? 100 মাইনাস 40, তার মানে কত হবে? 60 জন পুরুষ। সিম্পল ম্যাথ। কতজন পুরুষ? 60 জন পুরুষ। ঠিক আছে, হলো। এবার কি বলছে দেখো, বলছে মহিলা কর্মীর 70% এবং পুরুষ কর্মীর 50% বিবাহিত। কি বলছে? এই যে মহিলা কর্মীর মধ্যে বিবাহিত কতজন হচ্ছে? বিবাহিত বলছে 70%, তাই তো? 70% কি হয় বার করব? দেখো পার্সেন্টেজকে সরিয়ে কি শিখিয়েছিলাম? পার্সেন্টেজকে সরে গেলে এই দুটো শূন্য কেটে যাবে। আমি এই পাশটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। কোথায় দেখানো যায়? এই পাশে, এখানটা দেখাই। আচ্ছা, এখানেই দেখিয়ে দিই, ছাড়ো। 40-এ কত বলছে? 70%। এই পার্সেন্টেজটার জন্য এই দুটো শূন্য কেটে যাবে। তাহলে কতজন থাকছে? 28 জন বিবাহিত। তাহলে বিবাহিত কতজন হচ্ছে? বিবাহিত এটা কি হচ্ছে? মহিলা।
বিবাহিত মহিলা কতজন হচ্ছে? 28 জন। তাহলে অবিবাহিত মহিলা কতজন হচ্ছে? অবিবাহিত মহিলা কতজন হচ্ছে? দেখো 40 জনের মধ্যে যদি 28 জন বিবাহিত হয়ে থাকে তাহলে 40 বিয়োগ 28, 40 বিয়োগ 28 তার মানে কতজন? 12 জন হচ্ছে অবিবাহিত মহিলা। এটা বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। একই রকম ভাবে এখানে আর একটা কি বলেছে যে 50% পুরুষ হচ্ছে বিবাহিত পুরুষ, তাই তো? তাহলে এখানে আমরা বার করব কি না বিবাহিত পুরুষ কত বলেছে? 60-এর 50%। এই পার্সেন্টেজটাকে কেটে দুটো শূন্যটাকে কাটবো, ঠিক আছে? তাহলে 5-6 কত হচ্ছে না 30 জন হচ্ছে বিবাহিত পুরুষ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? অবিবাহিত পুরুষ কত পেয়ে যাব। কিভাবে পাবো না 60 জন ছিল মোট পুরুষ, তার মধ্যে 30 জন বিবাহিত, তাহলে বিয়োগ করলে পাবো অবিবাহিত পুরুষ। তাহলে এবার আমাদের চেয়েছে কি দেখতে হবে, অফিসে অবিবাহিত কর্মীদের সংখ্যা কত। তার মানে এখানে একটা অবিবাহিত আছে, এখানে একটা অবিবাহিত আছে। তাহলে অবিবাহিত মহিলা কতজন হচ্ছে? 12 জন। অবিবাহিত পুরুষ কতজন হচ্ছে? না 30 জন। তাহলে মোট অবিবাহিত সংখ্যা কত হচ্ছে না 30 যোগ 12, তাহলে 42 জন যে লোক হচ্ছে, এই 42 জন লোক হচ্ছে অবিবাহিত, আনম্যারিড পার্সন বা অবিবাহিত মহিলা। তাহলে অফিসে অবিবাহিত মহিলাদের শতাংশ কত হচ্ছে? আমাদের আনসার পাচ্ছি 42 জন। ক্লিয়ার হয়েছে? এটা কিভাবে করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে আশা করছি। তাহলে এটাকে আরেকবার বলে দিতাও। তাহলে কি বলছে, প্রথমে ধরে নিলাম অফিসে 40% মহিলা কর্মী বলেছে, তাহলে 40% যে 100 জনের মধ্যে 40% যদি মহিলা হয় তাহলে 60 জন হচ্ছে পুরুষ। তাহলে মহিলা কর্মীর মধ্যে 70% হচ্ছে মহিলা কর্মীর মধ্যে 70% এবং পুরুষ কর্মীর মধ্যে 50% বিবাহিত। তাহলে 40-এর মধ্যে 70% মানে কতবার করলাম? 28। এরা হচ্ছে বিবাহিত মহিলা। আর এখানে যদি 40-এর মধ্যে 28 যদি বিবাহিত হয় তাহলে 12 জন হচ্ছে অবিবাহিত মহিলা। তাহলে 40-এর মধ্যে 12 জন অবিবাহিত। একই রকমভাবে 60 জন পুরুষের মধ্যে বিবাহিত পুরুষ হচ্ছে কত? 50%। তাহলে 50% মানে আমি বার করলাম 30। তাহলে অবিবাহিত কজন? 60 - 30 মানে 30 জন। তাহলে অবিবাহিত সেকশন হচ্ছে এই দুটো, এখানে হচ্ছে মহিলা আর এখানে হচ্ছে পুরুষ। তাহলে দুটো যোগ করলে কত পাবো? 42 পাবো। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেছে, শেষ। বোঝা গেছে? খুব সিম্পল অঙ্ক, কিন্তু একটুখানি বুঝে করলেই অঙ্কটা নেমে যাবে। ক্লিয়ার? দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে। বলছে এক ব্যক্তি কিছু ডিম কিনলেন যার 10% পচা এবং অবশিষ্টর 80% তিনি প্রতিবেশীকে দিয়ে দেন। এখন তার কাছে 36টা ডিম অবশিষ্ট থাকে। মনে করলাম যে ব্যক্তিটির কাছে এক্স পরিমাণ ডিম আছে, ঠিক আছে? এবার কি হয়েছে, বলছে যার মধ্যে না 10%ই পচা। তাহলে 10% পচা মানে কটা পড়ে আছে? তাহলে 100টার মধ্যে 10টা যদি পচা থাকে তাহলে 90টা পড়ে থাকে পার্সেন্টেজ হিসাবে, বা পার্সেন্টেজের জন্য বাই 100 করলাম। এটা তো অবশিষ্ট হলো। এবার অবশিষ্টের 80% প্রতিবেশীকে দিয়ে দিল, তাহলে পড়ে রইল কত? এইটা তো অবশিষ্ট যা আছে তার মধ্যে 80% দিয়ে দিল প্রতিবেশীকে, তাহলে পড়ে রইল কত? 100 - 80, তার মানে 20% পড়ে রইল 20/100। এই যে হিসাবটা করলাম এইটা সমান সমান হচ্ছে 36। বোঝা গেল? এবার শূন্য কাটার কম্পিটিশন শুরু হলো। দুটো শূন্য, একটা শূন্য কাটা হলো। তাহলে এক্স এর ভ্যালু কত হবে না 36 গুণিত এই 100টা চলে যাবে এই পাশে, ডিভাইড বাই 9 গুণ 2টা, 2 গুণ 9 বা 9 গুণ 2 যা ইচ্ছা, এটা চলে আসবে নিচে, ঠিক আছে? তাহলে কত দিয়ে কাটছে? 4 × 9 = 36। কত দিয়ে কাটছে? 50 × 2 = 100। তাহলে 4 × 5 = 20, 200। কিচ্ছু নেই অঙ্কটায়, যা করছিলাম সেটারই একটা রিপিটেশন, ঠিক
ঠিক আছে, সিম্পল ম্যাথ। কিন্তু এর পরের ম্যাথটা কিন্তু করতে হবে খুব ভালো ম্যাথ। কি বলছে দেখো, বলছে একজন লোকের কাছে কিছু পরিমাণ টাকা ছিল, কিছু 100% ধরে নাও, কিছু পরিমাণ টাকা ছিল, এর 20% একটি জিনিস কিনতে এবং অবশিষ্টের 5% পরিবহনে। এই জায়গাটা ভালো করে, এর 20% একটা জিনিস কিনতে এবং অবশিষ্টের 5% পরিবহনে ব্যয় করেন। এরপর তিনি 120 টাকা উপহার হিসাবে দিয়ে দেন। তার কাছে যদি 1400 টাকা অবশিষ্টাংশ থাকে, 1400 টাকা থাকে, তাহলে তিনি যাতায়াতের জন্য কত খরচ করবেন? তাহলে এই ম্যাথগুলো কি করে করব? যে আমি ধরে নিলাম মোট তার কাছে, লোকটার কাছে x টাকা আছে, ঠিক আছে। তাহলে এই যে মোট টাকাটা আছে, এরপরে কি বলছে, এর 20% জিনিস কিনতে খরচা হয়ে গেল। তাহলে 100 টাকার মধ্যে যদি 20 টাকা জিনিস কিনতে খরচা হয়ে যায়, তাহলে পড়ে থাকবে কত? 80 টাকা। এটা সিম্পল ম্যাথ। তাহলে কত হবে? 80 টাকা থাকবে, মানে পার্সেন্টেজে বাই 100 করে দিলাম। এটা এতখানি পর্যন্ত কোনো আমাদের সমস্যা নেই, এবং যাতে এতখানি পর্যন্ত কভার হয়ে গেল, ঠিক আছে। এরপর কি বলছে, এবং অবশিষ্টাংশের 5% পরিবহনে ব্যয় করেন। অবশিষ্ট কত? এই যে এইটা এখন অবশিষ্ট আছে, তাহলে অবশিষ্টের বলছে 5% পরিবহনে ব্যয় করে। ভালো কথা। তাহলে 5% যদি পরিবহনে ব্যয় করে, তাহলে কত পড়ে থাকবে? কত টাকাটা? 100 টাকা। এটা অবশিষ্ট, এটাকে আমরা 100 ধরে কাউন্ট করছি। তাহলে অবশিষ্টের 5% পরিবহনে যদি ব্যয় করে দেয়, তাহলে অবশিষ্ট পড়ে আছে তাহলে 95 টাকা। 100 টাকা থেকে 5 টাকা যদি খরচ হয়, 95 টাকা পড়ে থাকে। তাহলে 95% মানে 95/100। 95% মানে কত হচ্ছে তাহলে? গুণ 95/100। এইটা এখন হচ্ছে অবশিষ্ট টাকা। এই টাকা থেকে এতখানি কতখানি ব্যয় করলেন? এতখানি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপর তিনি 120 টাকা উপহার দেন। উপহার দেন মানে কি? উপহারটার টাকাটা তো খরচ হয় নাকি, দোকানদারকে তো দিতে হয় উপহারের টাকাটা। তাহলে 120 টাকা খরচ হয়। এই যে টাকাটা আছে, এখান থেকে 120 টাকা কি হলো? উপহার কিনতে বা গিফট কিনতে খরচা হলো, এতখানি হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে তার কাছে এখনো কত টাকা আছে? 1400 টাকা অবশিষ্ট আছে। এই যে টোটাল হিসাব নিকাশ করলাম, এরপরে আমাদের বেরোলো কত টাকা? 1400 টাকা। কত টাকা বেরোলো? 1400 টাকা বেরোলো, ঠিক আছে। এবার কি করব? এই একটা শূন্য কাটি, আর কিছু করা যাবে? 5 19 95, 5 20 এই একটা ছোট করতে পারি। আর কি, এই 120টা এই পাশে নিয়ে যেতে পারি। এই পাশে যা আছে থাক, ফ্রেশ করে লিখে দিই। এখানে আছে 8/10, ঠিক আছে। যদিও এটা কাটাকুটি যেত, তার দরকার নেই, শূন্যই আছে, থাক। 20। আর এইটা 1400, যদি 1400-র পাশে গেলে 120টা কি হবে? 120টা পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 1400 আর 120 কত হবে? 1520। সহজ হিসাব। কত হয়ে যাবে? 1520। ক্লিয়ার? এবার আমাকে কি করতে হবে? এক্স এর ভ্যালু বার করতে হবে। দেখা যাক কতদূর কি হয়। তাহলে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 1520 গুণিত 10/8 গুণিত 20/19। তাহলে এখানে একটু দেখি 19 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 19-এর নামটা পড়লে আমরা পাবো 8 19-এ 152। কত পাবো? 8 19-এ 152। আর এই শূন্যটা পাশে বসে যাবে, ঠিক আছে। এবং পরিষ্কার হবে, দেখো 8 না কাটার কত উপকারিতা হলো। এই কেটে দিলাম, এপারে 8 10 80। তাহলে আমার কি পড়ে থাকলো? আমার এখানে পড়ে থাকলো 10 গুণ 10 গুণ 20, ঠিক আছে। কিন্তু ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই। তাহলে গুণ করলে কত বেরোচ্ছে? আমাদের 2000 টাকা বেরোচ্ছে। তাহলে এই 2000 টাকাটা কার ভ্যালু বেরোলো? 2000 টাকাটা বেরোলো এক্স এর ভ্যালু, মানে
কত টাকা ছিল, এই যে কিছু পরিমাণ টাকা ছিল, এই কিছু পরিমাণ টাকাটা 2000 টাকা। বোঝা গেছে? এবার কি বলছে, তিনি যাতায়াতের জন্য কত খরচ করেন। এইখানে অঙ্কটা একটু টুইস্ট আছে, এখানে একটু মুছে দিই কারণ এই পাশটা আমাদের লাগবে। দেখো এই পাশটা করব। বলছে তিনি যাতায়াতের জন্য কত খরচ করেন। তাহলে ভালো করে প্রথমে কি করছিলাম, এখন এই এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, আমরা খুব সহজেই এভাবে বার করে ফেলতে পারবো। প্রথমে কি করেছে, প্রথমে এই যে 2000 টাকা ছিল, এই যে 2000 টাকাটা ছিল, 2000 টাকার 20% জিনিস কিনেছে, তাহলে পড়ে রয়েছে কত, পড়ে রয়েছে হচ্ছে 80% টাকা। কত পড়ে রয়েছে, 80% টাকা পড়ে আছে। তাহলে 80% বার করলে কত হবে, দুটো শূন্য কাটলো, তাহলে 8 দুগুণে 1600 টাকা পড়ে আছে। এই যে 1600 টাকা আছে, এই 1600 টাকার ওপর থেকে ওরা 5% পরিবহনে খরচা করেছে। তাহলে 1600 টাকার 5% বার করলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। কত, 1600 টাকার 5%, 5% মানে 1/20। ঠিক আছে, তো খেটে দরকার নেই, দুটো শূন্য কাটলো, 5 ষোলো 80 টাকা খরচা হচ্ছে। এটা কিসের খরচা হচ্ছে, এটা পরিবহনের খরচা হচ্ছে। তাহলে অঙ্কটা আরেকবার বলে তোমাদেরকে একটু সিম্পলিফাই করে দিই জিনিসটা। দেখো প্রথমে বলে যে কিছু লোক, একজন লোকের কিছু পরিমাণ টাকা ছিল, এর থেকে 20% একটা জিনিসে কিনতে এবং অবশিষ্টাংশের 5% পরিবহনে ব্যয় করে। তাহলে কতখানি, এক্স টাকা ছিল এবং কিছু জিনিস কিনতে, মানে 20% কিনতে খরচা হলে 80% টাকা পড়ে থাকে, আর 5% পরিবহনে ব্যয় করেছে। 5% ব্যয় করে থাকলে কত টাকা এখনো রয়েছে, 95% টাকা রয়েছে। তাহলে অবশিষ্টাংশের 95% মানে এইটা। আবার এর থেকে আবার 120 টাকা গিফটের জন্য দিয়ে দেয়। গিফট মানে হচ্ছে এখানে কি বলেছে, উপহারের জন্য দিয়ে দেয়, মানে গিফটই আর কি ধরে নাও। তাহলে এই টাকা মাইনাস 120, তবে এইসব হিসাব করার পরে বলছে 1400 টাকা পড়ে আছে। তাহলে কিছুই করিনি, জাস্ট এই পাশে নিয়ে গেছি, 1520 হয়েছে, আর এখানে কাটাকুটি করে একটা ভ্যালু বেরিয়েছে, এক্স এর ভ্যালু 2000। এবার বলছে এই যে অবশিষ্টাংশের যে 5% পরিবহনে ব্যবহার করে না, সেই অ্যামাউন্টটা চেয়েছে। তাহলে অবশিষ্টাংশের, তাহলে অবশিষ্টটা আগে বার করে নিতে হবে। তাহলে এইটাই আমরা বার করলাম অবশিষ্ট। কিভাবে করলাম, কারণ বলেছে যে 20% খরচা করেছে, জিনিস কিনতে খরচা করেছে, তাহলে অবশিষ্ট পড়ে আছে কত, 20% খরচা করলে 80% পড়ে আছে। তাহলে 2000 80% আমরা বার করে নিলাম। ঠিক আছে, তাহলে 80% যখন বার করে নিলাম 1600 টাকা হলো। আর 1600 টাকার কি করছি, 5% করলাম। কেন, 5% তো পরিবহনে ব্যবহার করবো অবশিষ্টাংশের। তাহলে অবশিষ্টাংশ 1600, 1600 5/100 মানে 80 টাকা। তাহলে আমাদের আনসার হবে, যাতায়াতের জন্য খরচ হলো অপশন ডি, 80 টাকা। বলো, বোঝা গেল? অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক এবং স্ট্যান্ডার্ড লেভেলের অঙ্ক। বোঝা গেছে? চলো নেক্সট ম্যাথটা করা যাক। 6টা কি বলছে দেখো, বলছে সেলফ এ তে সেলফ বি এর 4/5 অংশ বই আছে। যদি এর মানে সেলফ এর 25% বই বি তে স্থানান্তর করা হয় এবং তারপর থেকে 25% বই বি থেকে এ তে স্থানান্তর করা হয়, আচ্ছা তাহলে এর বইয়ের শতকরা হার কত? বাহ, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। দেখো খেয়াল করে, এই একটা সেলফ আছে, যে সেলফটার নাম হচ্ছে এ, আর একটা সেলফ আছে, যে সেলফটার নাম হচ্ছে বি। ঠিক আছে, এবার বলছে সেলফ এ তে সেলফ বি এর 4/5 অংশ বই আছে। কি বলছে, কি করা যায়, সেলফ এ তে সেলফ বি এর 4/5 অংশ বই আছে। তার মানে আমরা এখানে বলতে পারবো এ বাই বি সমান 4/5। তার মানে এছাড়াও আমরা A/B সমান 4/5 এই জিনিস পর্যন্ত আমরা লিখে নিলাম। বোঝা গেল? কি করলাম, যে এতে সেলফ বি এর 4/5 অংশ বই আছে, এতে সেলফ বি এর 4/5 অংশ বই আছে। তাহলে এ বাই বি করলাম 4/5, আর ফ্র্যাকশন এ বাই বি মানে কি, H/B মানে 4/5। এবার আমি, তার মানে এতে আছে 4, এতে আছে 4, বিতে আছে 5। তাহলে এই 4 মানে আমরা ধরে নিলাম
400 আর বি এ আছে 5, আমরা এটাকে ধরে নিলাম 500। ঠিক আছে, এবার কি বলছে দেখো ভালো করে, যদি এর 25% বই বিতে স্থানান্তর করা হয় তাহলে আমরা এখানে বার করব 400-র 25%। 400-র 25% কত হবে? 400-র 25%, তাহলে 400-র 25% হবে 400 গুণিত 25/100, দুটো শূন্য কাটা, তাহলে 4×25 100। তাহলে এটা বোঝা গেল যে এই এ থেকে বিতে কটা বই? 100টা বই স্থানান্তর করা হয়েছে। কটা বই স্থানান্তর করা হয়েছে? 100টা বই স্থানান্তর করা হয়েছে। তাহলে এখন সেলফ বিতে কটা বই? সেলফ বিতে আছে 600টা বই। আর সেলফ এতে কটা বই আছে? সেলফ এতে বই আছে 400 - 100 মানে 300টা বই আছে। কটা বই আছে? 300খানা বই আছে। ক্লিয়ার? আর সেলফ বিতে কি আছে? 600%, 600খানা বই আছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? এই যে ঘটনাটা ঘটলো যে 100খানা বই এলো, তারপর থেকে 25% বই বি থেকে এতে স্থানান্তর করা হয়েছে। এই 600-র 25% বই বি থেকে এতে স্থানান্তর করা হয়েছে। প্রথমে এ থেকে বিতে স্থানান্তর করা হয়েছে, তারপর বি থেকে এতে স্থানান্তর করা হয়েছে। তাহলে 600-র 25% স্থানান্তর করা হয়েছে, তাই বলছে তো? তাহলে 600-র 25% কত হবে? 600-র 25% কত হবে? তাহলে 600 গুণিত 25% মানে 25/100, তাহলে দুটো শূন্য কাটা, 6×25 কত হবে? 150 হবে। তার মানে আমরা বলতে পারবো এই 150খানা বই এখানে এসে অ্যাড হবে। ঠিক কিনা? তাহলে ছিল 300টা বই, হলো আরো 150টা বই, তার মানে সেলফ এতে এখন কটা বই হলো? 450খানা বই হলো। কিন্তু সেলফ বিতে কটা বই হলো এটাও একটা বিষয়। সেলফ বিতে ছিল কটা? সেলফ বিতে ছিল হচ্ছে 600টা বই, কিন্তু এখন 150টা বই দিয়ে দিয়েছে, তার মানে 150টা বই কম আছে। কটা বই কম আছে? 150টা বই কম আছে। সরি, প্লাস কেন দিলাম, মাইনাস। 150টা বই কম আছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? তাহলে সেলফ বিতে 0, এখানে 5, হাতার রইল 1, 1 1 2, মানে 450 পিস বই আছে। সেলফ বিতে আছে 450খানা বই, আর সেলফ এতেও আছে দেখতে পাচ্ছি 450খানা বই। ঠিক আছে, এইবারে কি চেয়েছে দেখো, এইবারে চেয়েছে এর বইয়ের শতকরা হার কত? এর বইয়ের শতকরা হার কত? আচ্ছা, এর বইয়ের শতকরা হার, তার মানে এর বইয়ের শতকরা হার মানে মোট বই কত? দেখো এখান থেকে মোট বই আমরা কত পেয়ে ধরেছিলাম? প্রথমে তো এই তো ছিল। তাহলে মোট বই হচ্ছে 900খানা। এইটা ঠিক না? ঠিক না। মোট বই 400 + 500, 900খানা বই মোট বই। তাহলে বই এখন আছে কত? এতে বলেছে এতে 450খানা বই আছে। এতে কটা বই আছে? এতে 450টা বই আছে। তাহলে মোট 450টা বই আছে এতে, কতর মধ্যে? না, 900টার মধ্যে। পার্সেন্টেজে করতে বলেছে, তাই জন্য ইন্টু 100%, দুটো শূন্য কাটা। ঠিক আছে, আর কত হচ্ছে? 9 দিয়ে কাটলে 5 × 9 = 45, মানে 50%। তাহলে কত আসছে আমাদের অ্যান্সার? না, এর শতকরা হার হচ্ছে 50%। 50% মানে হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। অঙ্কটা বোঝা গেছে কিনা আগে বলো। সবার প্রথম কোশ্চেন হচ্ছে আমার এটা। অঙ্কটা কি বলেছে আর একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। আমি এই পাশটাতেই আরেকবার করে দিচ্ছি, তারপরে এইটা করব। ঠিক আছে, প্রথমে বলছে যে দেখো, প্রথমে বলছে যে
সেলফ এ আর বি তে 4/5 অংশ বই আছে, এ তে সেলফ বি এর 4/5 অংশ বই আছে। তাহলে এ তে সেলফ বি এর 4/5 অংশ বই আছে, তাহলে সেলফ বি এর 4/5, তার মানে এ বাই বি আমরা সরলাম 4/5, মানে তার মানে কি 4:5, a to b সমান 4:5। তাহলে a এর ভ্যালু ধরলাম 400 আর b এর ভ্যালু ধরলাম 500, মোট বই কত পেলাম? 900। ঠিক আছে, তাহলে এই যে 900 বই পেয়েছি, প্রথমে কি হয়েছে, প্রথম এ তে 25% বই বি তে স্থানান্তর করা হয়েছে। তাহলে 400-র 25% কত হচ্ছে? 25% হচ্ছে 100টা বই এখানে দেওয়া হয়েছে, তাহলে 500 যোগ 100 মানে 600টা বই বি তে আছে। আর তার এখানে 100টা বই কমে গিয়ে কত হয়েছে? 300টা বই এতে আছে। এবারে কি করা হয়েছে, এর 25% বই, এর 25% মানে 150 খানা বই, 600-র 25% 150 হয়, 150 খানা বই আবার এতে দিয়ে দেওয়া হয়েছে, মানে কটা বই আছে? 450টা বই আছে। মোট কটা বই আছে? 450টা বই আছে। বলছে এই যে 450টা বই, এর যে বই সেটা মোট বইয়ের কত পার্সেন্ট? সিম্পল ব্যাপার, 450 ডিভাইড বাই 900, কারণ মোট বই হচ্ছে আমাদের 900, এটাকে পার্সেন্টেজে করতে বলেছে, অ্যান্সার বেরিয়েছে 50%। ক্লিয়ার হয়েছে? এইটি হচ্ছে তার জিনিস। অঙ্কটা দারুণ অঙ্ক, ঠিক আছে, বোঝা গেল? এবার করব 7-এর অঙ্কটা। কি বলছে দেখো, বলছে 25 জন মানুষ আছে, ঠিক আছে, তার মধ্যে 60% মানুষ সঞ্চয় করে। কত পার্সেন্ট মানুষ সঞ্চয় করে? 60% মানুষ সঞ্চয় করে, ঠিক আছে। তাহলে যদি 30% ব্যাংকে, 32% পোস্ট অফিসে এবং বাকিরা শেয়ারে সংরক্ষণ করে, তাহলে শেয়ার হোল্ডারদের সংখ্যা কত? এটা অপেক্ষিত অনেক সহজ অঙ্ক। এই যে বলছে যে 100 জন লোক আছে, 100 জন লোকের মধ্যে কি বলছে, 100 জন লোক আছে। আচ্ছা, এটা 100 দিয়ে করার দরকারও নেই, এত 100 দিয়ে ধরারও দরকার নেই, আরো সহজভাবে করব। মোট লোক ধরার দরকার নেই, আমার এখানে বার করতে হবে কি, টোটাল শেয়ার হোল্ডারদের সংখ্যা বার করতে হবে। তার মানে আমার যা কাজ এই 60% নিয়ে কাজ, এই 60% নিয়ে কাজ, ঠিক আছে। আর এই 60%টাকে কি ধরবো, এই 60%টাকে আমরা 100 ক্যালকুলেট করে নেব, এই 60%কেই আমরা 100 ধরে নেব। এইটাই হচ্ছে এই অঙ্কের ফান্ডা, 60%টাকে 100 ধরে নেব, কারণ এই যে পার্সেন্টেজ গুলো বলেছে এই 60%টাকে 100 ধরে বলেছে, ঠিক আছে। তাহলে এই 100-র মধ্যে কি কি বলেছে, ব্যাংক আছে, ব্যাংকে কত বলেছে না 30% লোক রাখছে, আমি 100-র মধ্যে তো শুধু 30 ধরছি, ঠিক আছে। পোস্ট অফিসে পিও লিখলাম, তাহলে পোস্ট অফিস বোঝা যাবে, পোস্ট অফিসে আছে হচ্ছে 32 জন লোক, মানে 100-র মধ্যে। তাহলে ব্যাংক আর পোস্ট অফিস মিলে কত হচ্ছে না 3 3 6 62 জন লোক, 100-র মধ্যে 62 জন লোক ব্যাংক আর পোস্ট অফিসে টাকা জমা দিচ্ছে, ভালো কথা। বাকিরা শেয়ারে সংরক্ষণ করে, বাকি কতজন আছে, বাকি কত শেয়ার, তাই বলে দিয়েছে তো, বাকি বলছে শেয়ারে সংরক্ষণ করছে। তাহলে কতজন না 100 জনের মধ্যে তো 62 জন ব্যাংক আর পোস্ট অফিসে রাখছে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 38 জন, মানে 100 জনের মধ্যে 38 জন কোথায় রাখছে, শেয়ারে রাখছে। এইটি অঙ্কটা বলেছে, ঠিক আছে। এইবারে বলেছে যে শেয়ার হোল্ডারের সংখ্যা কটা, কিন্তু এখানে বলে দিয়েছে যে 2500 জন মোট লোক। এখানে আর একটা কনসেপ্ট দেখো, 2500 জন মোট লোক, কিন্তু আমাকে কি বলেছে 2500 জনের মধ্যে মাত্র 60% লোকই যারা সঞ্চয় করে, তাহলে কতজন অ্যাকচুয়ালি সঞ্চয় করে সেটা আমাকে বার করতে হবে। কতজন না 2500 জনের মধ্যে 60% অ্যাকচুয়ালি সঞ্চয় করে। এরা কি করে, এরা সঞ্চয় করে,
এরা কি করে, সঞ্চয় করে। দুটো শূন্য কাটছে, 5 পঁচিশে 125, 6 পঁচিশে 150, আর এই একটা শূন্য এটা বসে যাবে। তাহলে 1500 জন লোক 1500 জন লোক সঞ্চয় করে। তাহলে 1500 জন লোক সঞ্চয় করছে। এবার বলছে শেয়ার হোল্ডারের সংখ্যা কটা। তাহলে একটা ঠান্ডা মাথায় ভেবে দেখো যে এই যে শেয়ার হোল্ডার সেটা কত পার্সেন্ট, মানে কজন, না 38%। কত হিসাবে হচ্ছে, 100 হিসাবে তুমি বলতেই পারো যে 38%, কারণ 100-র মধ্যে হিসাব হলে 38% লিখতে পারি। তাহলে এবার আমাকে কি করতে হবে, এই 1500 জন, তাহলে এটা তো অ্যাকচুয়ালি সঞ্চয় ধরেছিলাম, যতজন সঞ্চয় করে সেটা, তাহলে এইটার ভ্যালু বেরিয়েছে 1500 সহজ কথায়। তাহলে এই 1500 জন সঞ্চয় করে, যার মধ্যে 38% হচ্ছে শেয়ার হোল্ডার। তাহলে শেয়ার হোল্ডার কজন আছে, শেয়ার হোল্ডার কতজন আছে, তাহলে 1500 জনের 38%। কত, 1500 জনের 38%, মানে 38/100। এই দুটো শূন্য কাটা। আচ্ছা, 15 × 38, তাহলে 8×15 কত হয়, 8×15 হয় 120। 8×15 120, মানে রইল হাতে হচ্ছে 12, আর 3×15 45, আর 12 কত হবে 7, 4 1 5। তার মানে কত আসছে, 570 জন লোক যারা শেয়ারে হোল্ডারদের, মানে শেয়ারে টাকা লাগাচ্ছে। তাই জন্য যেখানে জিজ্ঞেস করেছে শেয়ার হোল্ডারদের সংখ্যা কত, শেয়ার হোল্ডারদের সংখ্যা হচ্ছে 570 জন। বোঝা গেল অঙ্কটা। অঙ্কটা আর একবার বলছি, দেখো বলছে 2500 জনের মধ্যে 60% মানুষ সঞ্চয় করে। তার মানে কি 2500 জনের মধ্যে 60% মানে 1500 জন সঞ্চয় করছে। এবারে কি বলছে, যে যারা সঞ্চয় করছে তাদের 30% ব্যাংকে আর 32% পোস্ট অফিসে। মোট তাহলে 30 যোগ 32 মানে 52%। 52% লোক যারা আছে তারা সঞ্চয় করছে ব্যাংক আর পোস্ট অফিসে। ঠিক আছে, তাহলে বাকি যারা আছে, বাকি বলতে কি আছে, বাকি শেয়ার কত আছে, 100 হচ্ছে টোটাল, সেখান থেকে 62 বিয়োগ হচ্ছে, তার মানে 38% হচ্ছে যারা শেয়ারে টাকা লাগাচ্ছে, মানে শেয়ারে সঞ্চয় করছে। তাহলে সেটা কত জনের মধ্যে, না 1500 জনের মধ্যে, কারণ 1500 জন হচ্ছে আমাদের সঞ্চয় করে। তাহলে 1500 জনের 38% কত হচ্ছে, 570 হচ্ছে। বোঝা গেল জিনিসটা কিভাবে করলাম। এই দুটো অঙ্কই কিন্তু খুব ভাইটাল, দুটো অঙ্কই কিন্তু স্টার মার্ক অঙ্ক, দুটোই অঙ্কই কিন্তু স্টার মার্ক অঙ্ক। বোঝা গেল, ক্লিয়ার হচ্ছে? তাহলে বলো আজকের ক্লাসটা আমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।